নমস্কার, ঐক্যবার্তা চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের মাঝখানে পেয়ে গেছি বাঙালি ঐক্য মঞ্চের প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী লিটন বিশ্বাস মহাশয়কে, যাকে সিএ ডক্টর বললেও বোধহয় কম বলা হবে। ওনাকে অ্যাকচুয়ালি দর্শকদের সাথে পরিচয় করানোর কিছু নেই, ওনাকে সবাই চেনেন। ভারতে বর্তমানে যারা সিএ নিয়ে বিশেষজ্ঞ রয়েছেন, যারা কাজ করছেন, তাদের মধ্যে উনি একজন অন্যতম ব্যক্তিত্ব। এবং সিএর বিষয়ে আমরা আজকে দেখে নেব সিএ কি, কেন করছে, কারা করবে। তাতে আমরা বিভিন্ন ধরনের মতামত পাচ্ছি যে এতে বিভিন্ন বিপদ হবে, কেউ বলছে যে পুলিশে অ্যারেস্ট করে নেবে, কেউ বলছে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হবে, আবার আর এক পক্ষ বলছে যে এতে উদ্বাস্তুদের মুক্তির একমাত্র উপায়, তাদের জন্যেই সিএ করা এবং তারা এর মাধ্যমেই ভারতীয় নাগরিকত্ব পাবে। তো আসল ব্যাপার কি, আমরা সেটাকে আজকে দেখে নেব। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার। আমাদের স্যার প্রথম প্রশ্ন আপনাকে, যে সিএ 2019 বহুল আমরা শুনছি, সেটা আসলে কি এবং কি হয় সেটাতে? আসলে যে কোনো আইন সংসদে পাশ হয় এবং 1955 সালের সিটিজেনশিপ অ্যাক্ট, তার বিভিন্ন সময় সংশোধন হয়েছে। সর্বশেষ সংশোধন হচ্ছে 2019 সালে। সেই সংশোধনকে আমরা সিএ 2019 বলছি। আসলে এটা সিটিজেনশিপ অ্যাক্টের 6 নম্বর যে সেকশান আছে, তার সঙ্গে আরেকটা সেকশন যোগ হয়েছে, সাবসেকশন 6B। সেই 6B সেকশানকেই আমরা সিএ 2019 চলতি ভাষায় বলছি। এটা বেসিক্যালি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা নন মুসলিম যে হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিশ্চান, জৈন, পার্সি, মানে ওই দেশগুলো সংখ্যালঘু, ওই দেশে যারা সংখ্যালঘু এবং নন মুসলিম, তাদেরকে এক্সক্লুসিভলি তাদের জন্য স্পেশাল একটা প্রভিশন করা হয়েছে, তাদের যাতে ভারতবর্ষে এসে তারা অতি সহজে নাগরিকত্ব পায়। আচ্ছা স্যার, নাগরিকত্ব পেতে গেলে তো আমরা জানি যে তার একটা দীর্ঘ প্রক্রিয়া আছে, তাদেরকে অনেক রকম প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়, তাদেরকে বৈধভাবে ভারতে প্রবেশ করতে হবে এবং ভারত সরকারকে অ্যাপ্লিকেশন করতে হবে। কিন্তু যারা বাংলাদেশ থেকে এসছে, সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়, তারা অত্যাচারিত হয়ে এপাশে চলে এসছে অনেকেই, যেটা আমরা সবাই জানি। অনেকে বৈধভাবে ভারতে প্রবেশ করেনি, তাহলে তাদেরকে কি করে নাগরিকত্ব দেওয়া সম্ভব? বেশ, একটু আগেই আমি বললাম অনুপ, যে স্পেশাল প্রভিশন ওই 3 দেশের সংখ্যালঘুদের জন্য। আমি ধর্মীয় সংখ্যালঘু, আমি আবার সংক্ষেপে শুধু হিন্দু বলবো, বাংলাদেশের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, বাংলায় আমরা কথা বলছি। মানে যে কোনো দেশেই অন্য দেশ থেকে এসে নাগরিকত্ব পেতে গেলে সরকারি অনুমোদন নিয়ে আসতে হয়, বসবাস করতে হয় সে দেশে। এটা স্পেশাল এই জন্যে যে বাংলাদেশ থেকে হিন্দুরা যারা বাধ্য হয়েছে ভারতবর্ষে ধর্মীয় অত্যাচারের কারণে প্রবেশ করতে, তাদের ক্ষেত্রে আর বৈধভাবে আসতে হবে এটাকে রাখা হয়নি। অবৈধভাবেও যদি ভারতবর্ষে প্রবেশ করে বাঁচার তাগিদে বাধ্য হয়ে, তাহলে অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করাটাকেই বৈধতা দেওয়া হচ্ছে নাগরিকত্ব দেওয়ার মধ্যে দিয়ে। আচ্ছা। এবং আরেকটা মজার ব্যাপার আছে এখানে, অনেকে এটা মিস করে যায়, ভয় পায়। সেটা হচ্ছে যে অবৈধভাবে যদি কেউ প্রবেশ করে, অবৈধভাবে প্রবেশ করার পরে যে কাগজপত্র তিনি তৈরি করেছেন, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, জমি ইত্যাদি ইত্যাদি, লেখাপড়া, সেগুলোকেই কিন্তু মানবিক আইন, যেহেতু তারা বাধ্য হয়েছে ধর্মীয় উৎপীড়নের কারণে এখানে অবৈধভাবে আসতে, সেটাকে সেই কাগজপত্রগুলোকেও মান্যতা দিয়ে তার বেসিসেই, তার উপরে ভিত্তি করেই নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এই জায়গাটায় অনেকে বুঝতে পারছে না, কিন্তু এটার মানবিক আইন সেহেতু এটাকে কিন্তু অবৈধভাবে আসার পর যে কাগজপত্র তৈরি করা হয়েছে, সেটাই সেই অবৈধভাবে তৈরি করাটাকেই বৈধতা দেওয়া হচ্ছে বেসিক্যালি। যেটা একদম খুব মানে সত্যি কথা, যেটা বাংলাদেশ থেকে হিন্দুরা আসলো যারা, তারা এসে বেসিক্যালি নাগরিকত্ব আইনের 3 নম্বর ধারা, সিটিজেন বাই বার্থ, সেটাকে দেখিয়েই এখানে কাগজপত্র তৈরি করেছে।
সিএএ 2019-এ সেই মানুষগুলিকেই, বাংলাদেশের হিন্দুগুলোকেই ওই নাগরিকত্বটা রেখে দেওয়া হচ্ছে, জাস্ট বাই বার্থ 3 নম্বর সেকশনকে চেঞ্জ করে 6B সেকশন, সিএ 2019 যাকে বলছে, তার নাগরিকত্বটা ওই ধারাতে ট্রান্সফার করা। 6Bতে কি হয়েছে, স্পেশাল কাইন্ড অফ ন্যাচারালাইজেশন। আচ্ছা, হ্যাঁ, মানে সিটিজেনশিপ তো কতগুলো পদ্ধতিতে হয়, যেমন বাই বার্থ হয়, বাই রেজিস্ট্রেশন হয়, বাই ডিসেন্ট হয়, বাই ন্যাচারালাইজেশন হয়। তো 6B ধারাটা হচ্ছে স্পেশাল কাইন্ড অফ ন্যাচারালাইজেশন, যেটা কিনা অবৈধভাবে বাংলাদেশ থেকে হিন্দুরা আসতে বাধ্য হয়ে জীবনের তাগিদে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এবং এটা কোনো শর্ত নয়, বরঞ্চ আমার যারা এসছে বাংলাদেশ থেকে হিন্দুরা, তাদের সত্ত্বেই নাগরিকত্ব দেওয়া হচ্ছে। আমাদের ভারতবর্ষের আইনের কোনো শর্তে নয়, শর্তগুলো সমস্ত কিছুকেই এক পাশে রেখে মানবিকতাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর পেছনে তো কারণ রয়েছে, তারা বাধ্য হয়েছে। নট অনলি দ্যাট, এটা ঐতিহাসিক লিগ্যাসি রয়েছে। বাংলাদেশে যারা যে হিন্দুরা রয়েছে, স্বাধীনতা 47 সালে দেশ ভাগ হওয়ার যে সমস্ত আমরা সবাই সে গল্প জানি, সে করুণ ইতিহাস জানি, সেই জন্যেই কিন্তু এটাকে আরও বেশি অতি সরলীকরণ করা হয়েছে। বাংলাদেশে হিন্দুদের জন্যে অবৈধটাকেই বৈধ করা হয়েছে। মানে এরকম আইন আর পৃথিবীতে কোথাও নেই। স্যার, যারা প্রান্তিক মানুষ, যারা অতটা আইন জানে না, তারা হয়তো স্যার বাই বার্থ, বাই ন্যাচারালাইজেশন, বাই রেজিস্ট্রেশন, এই ব্যাপারগুলো নিয়ে তারা অতটা মানে তারা বুঝতে পারবে না। আমার স্যার তাদের জন্যে আমার প্রশ্ন হলো, স্যার যারা ধরুন বাই বার্থ ভারতের নাগরিকত্ব পেয়েছে, মানে পাচ্ছে, আর যারা এই বাই ন্যাচারালাইজেশন বা বাই রেজিস্ট্রেশন করছে, এদের দুজনের অধিকারের মধ্যে কি পার্থক্য থাকবে? মানে তারা ভারতীয় নাগরিক হওয়ার পরেও কি এদের থেকে কোনো অধিকার থেকে তারা বঞ্চিত হবে? মানে তাদের দুজনের নাগরিকত্বের কি কোনো স্যার লেভেল আছে, যে এরা ভারতের জন্মগত, এরা ভারতের ন্যাচারালাইজেশন পেয়েছে? বেসিক্যালি আমাদের সংবিধানে এরকম কোনো প্রভিশনই নেই যে বাই ন্যাচারালাইজেশন পদ্ধতিতে নাগরিকত্ব পাওয়ার পরে তার যে রাইটস অ্যান্ড প্রিভিলেজেস এবং বাই বার্থ তার রাইটস অ্যান্ড প্রিভিলেজের মধ্যে বেসিক কোনো পার্থক্য নেই, এক সমান অধিকার রয়েছে, দুজনের সমান অধিকার একদম। মানে প্রত্যেকেই দেশের নির্বাচনে লড়তে পারবে, চাকরি করতে পারবে, রাষ্ট্রপতি হতে পারবে, প্রধানমন্ত্রী হতে পারবে। কোথাও লেখা নাই যে বাই ন্যাচারালাইজেশন হলে এই সমস্ত গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবে না। অতএব ইকুয়াল অপরচুনিটি অ্যান্ড রাইটস। স্যার, আপনার বক্তব্যে এই প্রান্তিক মানুষগুলো খুব আশ্বস্ত হবেন, কারণ এই ধারণা অনেকের মনেই থাকে যে আমি তো যদি বাই বার্থ নাগরিকত্ব না পাই, তাহলে হয়তো আমি কিছু অধিকার পাবো বা কিছু অধিকার থেকে বঞ্চিত হব। স্যার, আপনি যেটা আশ্বস্ত করলেন যে এদের কোনো রকম কোনো ডিসক্রিমিনেশন নেই, দুটো নাগরিকই সমান। হ্যাঁ, এটা আসলে আইন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকার জন্য এই ভাবনাগুলো তৈরি হয়। এরকম কোনো অমূলক ভাবনার কোনো দরকারই নেই। এবার স্যার আমরা আসি, স্যার নাগরিকত্ব তো এরা পাবে আমরা বুঝলাম, যারা বাংলাদেশ থেকে সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারিত হয়ে এসছে। তো স্যার এই নাগরিকত্ব পাওয়ার জন্য সরকার কি কি শর্ত দিয়েছে? মানে কি কি সরকারকে ডকুমেন্ট দিতে হবে যার বিনিময়ে এরা নাগরিকত্বটা পাবে? খুব ভালো প্রশ্ন, এটা নিয়ে সবাই বলে। আসলে যেটা বলছিলাম যে আমরা প্রথমে বলছি বাংলাদেশ থেকে যারা এসছে, তাহলে সে যে বাংলাদেশ থেকে এসছে তার তো একটা প্রমাণ থাকা উচিত, এবং সে যে 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এসছে, এইটা যাতে জাস্টিফাইড হয়, প্রমাণিত হয়, তার একটা কাগজ লাগবে। বাকি যে এফিডেভিট 3টে লাগবে, এটা খুব নমিনাল একটা ব্যাপার, প্রসিডিউরাল ব্যাপার। আর একটা এলিজিবিলিটি সার্টিফিকেট। আমাদের একটা ধারণা আছে যে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে নিতে হবে, সেটা কিন্তু নয়। এলিজিবিলিটি সার্টিফিকেট লেখা আছে লোকাল রেপুটেড কমিউনিটি অর্গানাইজেশন। আচ্ছা, কমিউনিটি অর্গানাইজেশন মানে কিন্তু নট নেসেসারিলি রিলিজিয়াস অর্গানাইজেশন। মানে অনেক হিন্দু সোসাইটি আছে যারা হয়তো ধর্মের সঙ্গে সরাসরি পালনের সঙ্গে যুক্ত নয়, অথচ তারা হিন্দু সোসাইটির জন্য কাজ করে, সামাজিক কাজও করতে পারে, কমিউনিটি ডেভেলপমেন্টের কাজও করতে পারে। তা তারাও কিন্তু সার্টিফিকেট, এলিজিবিলিটি সার্টিফিকেট দিতে পারে। তাহলে আমাদের লাগছে বাংলাদেশের একটি কাগজ। কার লাগবে? যিনি অ্যাপ্লিক্যান্ট, তার নিজের অথবা তার বাবার অথবা মায়ের।
তাও যদি না থাকে তাহলে ঠাকুরদাদা অথবা ঠাকুরদাদার বাবা যে কারো নামেই একটি বাংলাদেশের কাগজ, অরিজিনাল হলে তো খুবই ভালো, যদি কারো পক্ষে অরিজিনাল জোগাড় করা সম্ভব না হয় তাহলে সেটা জেরক্স বা ট্রু কপি আনলেও হবে। এখন তো টেকনোলজির যুগ, ওখান থেকে পিডিএফ করে পাঠিয়ে দিতে পারে, সেটা যেন স্পষ্ট হয়, লেজিবল হয়, সেটা একটা ব্যাপার রয়েছে। আর একটা প্রভিশন খুব সুন্দর সরকার রেখেছে, সেটা হচ্ছে বাংলাদেশের কাগজ যদি আমার কাছে এখন না থাকে তাও কিন্তু আমি রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশান করে এমএইসে ফাইল নাম্বারটা জেনারেট করে রেখে দিতে পারি। বাংলাদেশের কাগজটা যদি আমি সামনে জোগাড় করতে পারি তাহলে দেব, অর্থাৎ গভর্নমেন্টের খাতায় নিজের নামটাকে আমি রেজিস্টার করে রাখলাম যে আমি উদ্বাস্তু বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে এখানে 14 সালের 31 ডিসেম্বরের আগে এসছি, এই জানানটা সরকারিভাবে কিন্তু আমরা দিয়ে রাখতে পারি। এটা ভীষণ সিগনিফিক্যান্ট। আচ্ছা স্যার, মানে যাদের কাছে বাংলাদেশি ডকুমেন্ট নেই তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে, একদমই তাই। মানে পরে এবং যেটা গতি প্রকৃতি সময় এগোনোর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে সরকার নিশ্চয়ই এত সুন্দর আইন করেছেন, যারা সত্যিকারের প্রান্তিক মানুষ বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের ডকুমেন্ট আনতে পারছে না, নিশ্চয়ই অল্টারনেটিভ ব্যবস্থা রয়েছে বা সামনে আসছে, সেটা তো আমরা আশা রাখি। যাদের জন্য বাংলাদেশি ডকুমেন্ট নেই তাদের জন্য সামনে হয়তো আরো সুখবর অপেক্ষা করছে। একদমই তাই। আচ্ছা স্যার, একটা কথা আপনি বারবার বলছেন, যারা এখানে যে সত্য প্রমাণ করতে হবে তার ভিতরে 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে ভারতে প্রবেশ করেছে, তার একটা সত্য ডকুমেন্ট, যে কাগজ যে ডকুমেন্টটা থাকবে সেই ডকুমেন্টটা থেকে যেন বোঝা যায় সেটা ইস্যুড হতেই পারে, মানে আফটার 31 ডিসেম্বর 2014, অর্থাৎ 15 সাল, তারপর আফটার ইস্যু হতে পারে, বাট ওই যে ডকুমেন্টটা যেন রিফ্লেক্ট করে যে উনি ভারতবর্ষে 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে অবস্থান করছিলেন। এটা কেমন একটা কথা, এটা উদাহরণ দিলে বোঝা যাবে। একটি ছেলে বা মেয়ে বাংলাদেশ থেকে, তিনি হিন্দু, ধর্মীয় অত্যাচারের কারণে এখানে 14 সালে এসে ক্লাস 8-এ ভর্তি হয়েছিলেন, বাচ্চা ছেলে। তো ভর্তি হওয়ার পরে স্বাভাবিক একটা 8 পাস সার্টিফিকেট কেউ কাছে রেখে দেয় না, সে 9, 10 মাধ্যমিক পাস করেছে 16 সালে বা 17 সালে যেমন করে আইন অনুযায়ী, তাহলে 14 সালের কাগজ তো তার কাছে থাকার কথা নয়। কিন্তু ওই স্কুলে গিয়ে যদি ও একটা সার্টিফিকেট আজকের ডেটে ইস্যু করতেই পারবে যে আমি 14 সালে এই স্কুলে 8-এ পড়েছি, তাহলে ইস্যু হলো আফটার কারেন্ট ডেটে 14 সালে কারেন্ট ডেটে ইস্যু হলো, কিন্তু রিফ্লেক্ট করছে কিন্তু 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যেও এখানে ছিল, সেটাও কিন্তু হবে, সেটাও হবে। আচ্ছা, আবার যে কোনো ডকুমেন্টই এখানে গ্রহণযোগ্য। ইস্যু ডেট কারেন্ট ডেট হলেও তাতে যদি রিফ্লেক্ট হয় 2014 সালের 31শে ডিসেম্বরের আগে এসে, সেটাও গ্রহণযোগ্য অ্যাজ পার রুল।